এদিকে গভীর রাতে লক্ষ লক্ষ সৈন্য পাঠালো ভারত ইসকন নেতা চিন্ময় দাসকে উদ্ধার করতে। কি হবে এখন বাংলাদেশে? রাজপথে তাণ্ডব হচ্ছে। এইসব নিয়ে ডক্টর ইউনূস আছেন মহাবিপদে। দেশকে তিনি কিভাবে রক্ষা করবেন? ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা, এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে? 17 বছর এই জাগ সন্তানেরা ছিল কোথায়? এখানে দেখুন ভারতের সৈন্য সহ তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে চিন্ময়কে উদ্ধার করতে, এবং তারা কিন্তু রীতিমতো রাজপথ রক্তাক্ত করে ফেলে। তাকে একলা পাইছে, একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পুরা পিছনে এখানে ক্রিজ দিয়ে কোপাইছে, পায়ে কোপাইছে, কোপায় তাকে হত্যা করছে। খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। আমি জানি না যে এই ঘটনাটার পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে। ভারত বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চালাচ্ছে, কিন্তু এখন যেটা করলো এই ষড়যন্ত্রে বাংলাদেশের কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন চিন্ময় দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে। এইসব কে করাচ্ছে? একজনের কিন্তু ইতিমধ্যে মৃত্যুও হয়েছে। একজন উকিলকে তারা খুব নির্মমভাবে হত্যা করে। সবকিছু আপনারা দেখতে পারবেন ভারত কিভাবে ষড়যন্ত্র করতেছে, এবং এই ষড়যন্ত্র করে ভারত কি সফল হতে পারবে নাকি ভারতকেই পস্তাতে হবে, আপনারা সবকিছুই দেখতে পারবেন। এবং গোপনে গোপনে ভারত কি করেছে আমাদের দেশটাকে। দর্শক শ্রোতা, এই নিয়ে ডক্টর ইউনূসও কিন্তু অনেক কথা বলেন এবং নিন্দাও প্রকাশ করেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন। আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ভারত কিভাবে কি করতেছে, এবং বাংলাদেশের সর্বশেষ কি হবে, এবং চিন্ময় দাসের কি হবে। গাইজ, আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না ভারতকে নিয়ে বা চিন্ময় দাসের এই বিষয়গুলো নিয়ে। এই জায়গাগুলো দেখেন। পাওয়ার পরে তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পুরা পিছনে এখানে ক্রিজ দিয়ে কোপাইছে, পায়ে কোপাইছে, কোপায় তাকে হত্যা করছে। আমরা এটার বিচার চাচ্ছি। শুধু বিচার না, আজকে রাত্রের মধ্যে ইসকনের যত নেতা কর্মী আছে সব অ্যারেস্ট হয়ে যাবে। সাইফুল ইসলাম আলিফ সম্পূর্ণ ফেসিবাদের বিরুদ্ধে সে পুরো আন্দোলন করছে। আমরা কেন কারা করতেছে? আমরা কোনো কি অন্যায় করছি এখানে? আমরা কি আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে পারবো না? সে অধিকারটা উকিল নাই। যদি না পারে তাহলে বর্ডার খুলে কয়েকটা যে তোরা দিক থেকে ভাই না, তোর বাংলাদেশের নাগরিক না, এটা বলেন না। এটা বলতে দোষটা কোন জায়গায়? এই সামান্য এটা কি নাই? আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো প্রতিবাদ করার অধিকার কিন্তু আমাদের নাই। আইন শৃঙ্খলাকে বলেন 3 কোটি গুলি একবার লড় দিতে আমাদেরকে এক জায়গায় করে মেরে ফেলুন। সারা বিশ্বের সনাতনী জনগণ এটি নিয়ে দুঃখে এবং ক্ষোভে ফেটে পড়েছে, এবং বর্তমানে 64 জেলায় এই নিয়ে বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়ে গেছে। অনতিবিলম্বে তাকে যদি মুক্তি প্রদান করা না হয়, তাহলে হতে পারে এই বাংলাদেশের 3 কোটি জনগণ নয়, সারা বিশ্বের 100 কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে। কোনো লাঠিসোঁটা নিয়ে আসছি, আমরা সাধারণভাবে প্রতিবাদ করে সেই প্রতিবাদটুকু করার অধিকার কি আমাদের নাই? কেন আমাদের উপরে হামলা? কারণটা কি? খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। আমি জানি না যে এই ঘটনাটার পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে হাই কমিশন ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত আছে, সেইখানে আমাদের সরকারের উচিত ভারত সরকারকে বলে তাদের প্রোটেকশন, নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নানান ধরনের কর্মসূচির ডাক দিয়ে বসেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। দর্শক, আজকে বলেছিলাম আপনাদেরকে যে চিন্ময় কৃষ্ণের এই গ্রেপ্তারকে ভারত সরকার কিভাবে দেখছে, ভারতের জনগণ কিভাবে দেখছে। ভারতের জনগণ এবং ভারত সরকার তারা ভাবছে যে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মৌলবাদীদের কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই মৌলবাদীদের কথায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে, হিন্দুদের উপর নির্যাতন চলছে। আর এইটার প্রতিবাদে আজকে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের একজন নেতা, যার নাম হচ্ছে শুভেন্দু। আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে শুভেন্দুর অভিযোগ বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। ইভেন যদি তাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে ভারত কি কি কর্মসূচি হাতে নেবে? ভারত থেকে আপনার পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেবে না। বাংলাদেশ কলকাতা যে সীমান্তবর্তী এরিয়া, এখান থেকে সকল ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। নাম্বার 2, আপনার সীমান্তে তারা অবরোধ করতে যাচ্ছে। একই সাথে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসও
টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা এই শুভেন্দু। তার বিষয়টাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। মেইন কারণ হচ্ছে ভারতের যে মিডিয়া বরাবরই বাংলাদেশ ইস্যুতে ব্যাপক গুজব তারা কিন্তু প্রচার করে। এখন এই ইস্যুটাতেও তার বিরুদ্ধে মামলাটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা, যে একটা পতাকার উপর একটা গেরুয়া পতাকাকে লাগানো কেন্দ্র। কিন্তু ভারতের মিডিয়া কি বলছে, বিজেপি সরকার তাদের দেশের জনগণের কাছে এই বিষয়টাকে কিভাবে পৌঁছে দিচ্ছে? দর্শক, শুভেন্দু বলছেন বা তার ভারতের নাগরিকদের উদ্দেশ্যে, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত এবং ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না। চিন্ময় দাসকে গ্রেপ্তারের জন্য তারা সরকারের নিন্দা করার পাশাপাশি 24 ঘন্টা তারাও সেখান থেকে আলটিমেটাম দিচ্ছেন যে চিন্ময় দাসকে মুক্ত করতে হবে বা মুক্তি দিতে হবে। কিন্তু বর্তমানে আজকে আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে নিউজটা দিয়েছি যে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিজেপি সরকার বা ভারতের কট্টরবাদী যেই হিন্দু সংগঠনগুলো আছেন তারা নানান ধরনের প্রোগ্রাম কিন্তু হাতে নেওয়ার পরিকল্পনা করছেন। এবং সীমান্তে যদি তারা আসলেই এই ধরনের কোনো অবরোধ পদক্ষেপ নেয় তা সাংঘর্ষিক অবস্থায় কিন্তু যাবে। সরকারের উচিত ভারত সরকারকে কনসার্ন করা যে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে আমাদের দেশের সরকার আছে, জোটের নেতারা আছে, আমরা হিন্দু আছি, মুসলিম আছি, খ্রিস্টান আছি, আমরা ভাই ভাই, আমাদের দেশের সমস্যাগুলো নিয়ে আমরা সলিউশন করব। তোমরা ভারত থেকে এখানে এসে পাকনামি করার সুযোগ নাই। তোমরা সীমান্ত অবরোধ করার মতন সার্বভৌমত্বের প্রতি এটা আমরা মনে করি সরাসরি হুমকিমূলক একটা পদক্ষেপ হচ্ছে ভারত সরকারের এমন বক্তব্য। আর এগুলোকে কেন্দ্র করে ভারতে বসবাসকারী অথবা ভারতের যে হাই কমিশনকে ঘেরাও করবে। চট্টগ্রামে যারা হিন্দু আছেন তারা কিন্তু আজ রাতের জন্য, এখন আজ রাত নয়, আগামী কয়েকদিনের রাতের জন্য কিন্তু আপনারা সাবধান থাকুন। আজকে রাতে তো বটেই, আজকের পর থেকে প্রতিটা দিন আপনারা সাবধানে থাকুন। কারণ যে ঘটনাটা আদালতে ঘটেছে, যে উকিলটি, শিক্ষানবিশ উকিলটি মারা গেছেন, দুঃখজনকভাবে মারা গেছেন, তাকে জবাই করা হয়েছে, এই একটা অজুহাত খাড়া করা হচ্ছে। আর করেছে কারা, সেটা সনাতনী হিন্দুদের ওপরে চাপানো হয়েছে যারা ইসকন ভক্ত। আমার কথা হচ্ছে যে হিন্দুরা কোনোদিন জবাইতে বিশ্বাস করে না, প্রথম কথা। আর হিন্দুরা মেরেছে এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যে। সে খবরটা বিভিন্ন প্রকারে মানে সমাজ মাধ্যমেই ছড়িয়ে গেছে এবং সমাজ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি এবং কনফার্ম হয়েছি যে এটা বিএনপির কোন সমর্থকের ছোড়া ঢিলে তার মাথাটা ফেটেছিল। তারপরে তাদের হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার একটা ছবিও দেওয়া হয়েছে, কিন্তু কোনো মৃতদেহের ছবি তো আর ইউটিউবে দেওয়া যায় না। সেখানে দেখা যাচ্ছে যে তার সারা শরীরে রক্তে ভেজা, মাথাতেও রক্ত পড়ছে, সেখানে রক্তটা মাথা থেকে হয়েছে। স্টিল পিকচার একটা ভিডিও আছে, কিন্তু গলায় কোনো রক্তের দাগ নেই। তো যাই হোক, এটাকে একটা অজুহাত খাড়া করা হয়েছে। এবং দ্বিতীয় অজুহাত যেটা খাড়া করা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুরা নাকি কোনো মসজিদ আক্রমণ করেছে। এইরকম একটা ভুয়ো খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং হিন্দুদের মারার জন্য, একটা রিটালিয়েট করার জন্য একটা তো গ্রাউন্ড চাই। এই গ্রাউন্ডটা এখন তৈরি করা হচ্ছে। আজকে রাত্রিবেলা, খুব সম্ভবত আজকে রাত্রিবেলা এরা লাইট অফ করে দিয়ে আপনাদের ওপরে সমস্ত ঝাঁপিয়ে পড়বে। তার জন্য বাইরে থেকে সমস্ত মাদ্রাসার ছাত্রদের জোগাড় করা হচ্ছে, হিজবুতি ছাত্রদের জোগাড় করা হচ্ছে। আপনারা সবাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে গিয়ে যে যার নিরাপদ স্থানে আপাতত পৌঁছে যাওয়ার ব্যবস্থা করুন। আগামী কয়েকদিন আমি বারবার করে বলছি, যত দিন যাবে পরিস্থিতি কিন্তু খারাপ হবে। এরা একটা জাতিগত দাঙ্গার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আরো অস্থির করার জন্য। আপনারা সাবধান হন। চিন্ময় প্রভুর যে অ্যাড্রেসটা করেছেন আপনাদের প্রতি, সেই অ্যাড্রেসটার অন্তত মান রাখুন। আমি এই অ্যাড্রেসটা আবার এখানে জুড়ে দিচ্ছি, আপনারা এখানে শুনুন। তিনি যা বলছেন সেটা হচ্ছে, আপনারা সবাই শান্ত থাকুন, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজেদের নিরাপত্তার ব্যবস্থাটুকু আগে করুন। আমি প্রথমেই বলেছিলাম যে এমন কোনো কাজ করবেন না, উত্তেজনা আপনারা সৃষ্টি করবেন না, যাতে অপর পক্ষ
যাতে সুযোগটা নিতে পারে। অলরেডি যথেষ্ট বিক্ষোভ টিক্ষোভ হয়েছে এবং ঠিক আছে, সেটা আন্দোলন বিক্ষোভ হতে পারে, কিন্তু যে ঘটনাটা এরা ঘটাতে চাইছে সেটা কিন্তু খুব মারাত্মক ঘটনা। সুতরাং আপনারা কিন্তু খুব সাবধানে থাকুন, খুব নিরাপদ স্থানে থাকুন। আজকে রাত্রির থেকে আপনারা নিরাপদ স্থান খোঁজার ব্যবস্থা করুন। দরকার হলে জঙ্গলে গিয়ে থাকুন, কিন্তু বাড়িতে থাকবেন না, বাড়িতে কেউ থাকবেন না। কেউ বলতে পুরুষ মানুষ যারা আছে, শিশু বাদ দিয়ে, মহিলা বাদ দিয়ে পুরুষ মানুষ যারা আছে তারা কিন্তু কেউ থাকবেন না। আপনারা সমস্ত নিরাপদ স্থানে চলে যান। আর একটা খবর আমার কাছে এসছে, কিন্তু আমি সেটাকে কনফার্ম করতে পারছি না। আমি কনফার্ম করতে পারছি না বলে আমি কিন্তু গ্যারান্টি দেব না, কিন্তু খবর একটা এরকম এসছে যে কাল রাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে তুলসী গ্যাবার্ডের একটা কথাবার্তা হয়। কি কথা হয়েছে আমি জানি না, আমি আগের ভিডিওতে বলেছি। তারপরে নাকি আজকে সকালবেলা নাকি তুলসী গ্যাবার্ড নাকি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন। কিন্তু আবার বলছি, এই খবরের কোনো সত্যতা আমি এখনো জানতে পারিনি, মানে ক্রস চেক করে আমি এখনো সত্যতা জানতে পারিনি। এইটুকু খবর আমার কানে এসছে, আমি আপনাদের বললাম। কিন্তু এই খবরের উপর কিন্তু এখনই কোনো বিশ্বাস করবেন না যতক্ষণ না আমি কনফার্ম করছি। আমি কিন্তু কনফার্ম করছি না, খবর একটা কানে এসছে, সেই খবর আমি কনফার্ম করার চেষ্টা করছি। সেই চেষ্টার কথাটা আমি আপনাদের বললাম যে চিন্ময় প্রভুকে সম্মানের সঙ্গে যত তাড়াতাড়ি রিলিজ করা যায়, জামিন দেওয়া যায়, এবং তার ওপরে যে সমস্ত রাষ্ট্রদ্রোহের মামলাগুলো করা হয়েছে সেগুলো যাতে নাকচ করে দেওয়া হয়, তার জন্য তুলসী গ্যাবার্ড নাকি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এবং ফোন করে এটা নাকি বলেছেন যে ইউএস খুব ক্লোজলি মনিটর করছে এই ঘটনা, বাংলাদেশের ঘটনাগুলো। ভবিষ্যতে সেই অনুযায়ী যেরকম বাংলাদেশ কাজকর্ম করছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের ওপরে কিন্তু ভারত, ইউএস সেরকম ভাবেই তার কাজকর্ম বা করবে, ডিসিশন গুলো নেবে। এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, এখনো পর্যন্ত আমি কনফার্ম করতে পারিনি ডক্টর ইউনূসের সঙ্গে সত্যিই কথা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমি পরবর্তীকালে আবার ভিডিওতে আমি আপনাদের বলবো চিন্ময় বাবুর ব্যাপারে কোনো কথা আদৌ হয়েছে কিনা, আমি সেটাও কনফার্ম করব। সবাই সাবধানে থাকবেন এবং নিরাপদ দূরত্বে। ইউনূস সরকারের বেপরোয়ার মনোভাব, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কমেন্ট করেছেন, ভারতবর্ষ কমেন্ট করেছেন। এত কিছুর পরেও চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে যে নির্যাতনের ঘটনা বাংলাদেশে উঠলো বা হলো, তা কিন্তু আন্তর্জাতিক মহলকেও বিস্মিত করেছে। ভারতবর্ষ কিন্তু কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটাই কিন্তু স্বাভাবিক। ফলে বাংলাদেশের সংখ্যালঘু এখন এই যে সমস্যা, এটা কিন্তু আর ইন্টারনাল ইস্যু হয়ে থাকলো না। ভারতবর্ষ কোনো বিষয় কমেন্ট করা মানে পুরো বিষয়টা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রধান অংশ হয়ে গেল। আর ভারতের মতো প্রভাবশালী দেশের কমেন্ট করার পর নিঃসন্দেহে আমেরিকার মতো প্রভাবশালী দেশ কি বলে তা জানার জন্য কিন্তু গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সৈন্যের। আজকে রাম মন্দির যে প্রধান পুরোহিত, তিনি একটা অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন পাকিস্তানে তো এই ধরনের ঘটনা ঘটে, পাকিস্তানে তো এইভাবে সংখ্যালঘু বা হিন্দুরা নির্যাতিত হয়, বাংলাদেশে কেন এই ধরনের ঘটনা ঘটবে? শেখ হাসিনার সময়কে তিনি কার্যত মনে করিয়ে দিতে চেয়েছেন। দেখুন, শেখ হাসিনার সময়ও টুকরো টাকরা এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আসল কথা হলো সরকার এই পুরো বিষয়টা কিভাবে ট্যাকেল করছে তার উপরে কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের গরিমা বা বাংলাদেশের যে ভাবমূর্তি তা ডিপেন্ড করত। কিন্তু এক্ষেত্রে ইউনূস সরকার কার্যত সংখ্যালঘু ইস্যু কিন্তু সম্পূর্ণভাবে ভুলভাবে ট্যাকেল করেছে এবং সংখ্যালঘুদের প্রতিবাদ নিয়ে কার্যত হিমশিম খেয়েছে। রাম মন্দিরের এই পুরোহিতের কথা নিঃসন্দেহে প্রাসঙ্গিক। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
এটি আল্লাহর পবিত্র নাম, এটি যদি জামায়াতে ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? আরো উল্লেখযোগ্য বিষয় হলো রাম মন্দিরের প্রধান পুরোহিতের এই কথার পর ভারতের যে বিদেশ মন্ত্রক সেখান থেকে অফিসিয়ালি একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে, যা ইউএস সরকারের কাছে অনেক বড় যদি বলা হয় সমস্যা সৃষ্টি করতে পারে ভবিষ্যতে। রাজনীতি, পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতি করা হয় দেশের সমৃদ্ধি এবং উন্নতির লক্ষ্যে, আর আমাদের দেশগুলোতে রাজনীতি করা হয় বরাবরই সরকারে যে দলটা থাকেন তাদেরকে বিপরীত দলগুলো নানানভাবে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য জনগণের কাছে ভিলেন হিসেবে উপস্থাপন করার পাশাপাশি আরও নানান কূট ষড়যন্ত্র এই দেশে চলে আসছে গত 53 বছর। আর যার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটা হয়েছে লুটপাটের আখড়া। দেশের উন্নতি সমৃদ্ধির পথে রাজনীতিবিদদের মুখরোচক কথাবার্তা, ক্ষমতায় না থাকলে ষড়যন্ত্র, এই যেন বাস্তবতায় চলে এসেছে। দর্শক, জুলাই আগস্ট অভ্যুত্থান আওয়ামী লীগ বলছে যে পরিকল্পিতভাবেই রাজনৈতিক দলগুলো এই যে সমন্বয়ক হিসেবে যাদেরকে আমরা দেখছি তারা ছিল আপনার বিশেষ করে জামাত শিবিরের এজেন্ট। এর পাশাপাশি তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দেশি বিদেশি নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকারকে উৎখাত করেছে। তো স্বাভাবিকভাবেই এই যে গভর্নমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারাই আছেন তাদেরকে পজিটিভলি ভাবছে না আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই সরকার ক্ষমতায় আসার পর বিভিন্নভাবেই সরকারকে কিন্তু নানান ধরনের ডিস্টারবেন্স বাংলাদেশ আওয়ামী লীগ করছে, এটাই বাস্তবতা। তবে এটাই রাজনীতি, যিনি ক্ষমতায় থাকবেন তার জবাবদিহিতা আছে, কিন্তু যারা ক্ষমতায় থাকে না তাদের কিন্তু জবাবদিহিতা নাই। একদিকে উত্তর বাংলাদেশ গত 72 ঘন্টা ধরে একের পর এক বিভিন্ন কলেজের স্টুডেন্টসদের মধ্যে সংঘর্ষ, চিন্ময় কৃষ্ণের অনুসারে নিয়ে চলছে আরেক কাণ্ড, পিনাকি আবার গরু জিয়াফত করাচ্ছেন, এই সকল উদ্ভুত পরিস্থিতির মধ্যে আরেকটা ঘটনা ফাঁকি দিয়ে ঘটানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ। আর এ নিয়ে দৈনিক কালবেলা থেকে শুরু করে বেশ কয়েকটা গণমাধ্যমে নিউজটা আসছে। আপনাদের খেয়াল থাকার কথা, গেল গত পরশু দিনই ঢাকাতে বাস ভরে ভরে বিভিন্ন জায়গা থেকে মানুষ পাঠানো হচ্ছিল। সবার কাছে প্রশ্ন আসলো এই মানুষগুলো কেন আসছে, আর এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরপরে বের হয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দৈনিক কালবেলা বলছে 3000 টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টোকেন। বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে যে পাচারের টাকা ছিল সেগুলোকে দেশে ফিরিয়ে এনেছেন, আর বিনা লাভে তিনি লোন দিচ্ছেন 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত। তো এই টাকা আনতে কি করতে হবে? যেতে হবে রাজধানী ঢাকার শাহবাগে, জমায়েত হতে হবে সেইখানের সমাবেশে, এমনকি সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে আপনার এই চক্র। এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো নারী পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে। তো স্থানীয় জনগণ বলছেন সকাল থেকে দুপুর নাগাদ অন্তত 1/2 বাস ভর্তি মানুষ এসেছে। তাদের টাকার বিনিময়ে বিনা সুদে লোনের প্রলোভন দেখিয়ে হাজির করা হয়েছে। তাদের হাতে টোকেন ছিল, বলা হচ্ছে এই টোকেনটা দেখালে 1 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা তারা পাবে। গোপালগঞ্জ থেকে, বিশেষ করে খেলাটা শুরু হলো গোপালগঞ্জ থেকে মনে আসছিল একটি বাসের যারা যাত্রী, তাদের সাথে কথা বলে জানা গেছে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার থেকে তিনি 3000 টাকার বিনিময়ে টোকেন কিনেছেন। তাকে আওয়ামী লীগ নেতা বলেছেন শাহবাগে বিনা সুদে ঋণ দেওয়া হবে, এমনকি বাস ভাড়াও ওই নেতাই করে দিয়েছেন। কিন্তু শাহবাগে এসে তারা দেখছে আরেক ভিন্ন পরিস্থিতি। ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছনের দিকে মোস্তফা আমিন নামক একজন ব্যক্তির নম্বর দেওয়া আছে, আর সামনে লেখা আছে লক্ষ কোটি টাকা ক্ষমতা মিশ্রিত একটি হায়নাদের দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করেছে, আর অবৈধ অর্থ উদ্ধার এবং গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে মানে এখানে বিশাল টিশাল দিয়া বলা হচ্ছে যে আপনার 10টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আর এখানে আচ্ছা আপনার কার্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায়। টোকেনে থাকা নম্বরে কল দিলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক পরিচয় দেওয়া আবম মোস্তফা আমিন তিনি বলছেন তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শাহবাগ থানার ওসি সাহেব বলছেন যে শাহবাগ থেকে সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, আর বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে যে বাসগুলো ঢাকাতে অনুপ্রবেশ করছিল বা শাহবাগে এসেছিল সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন সরকারের এই যে দুর্বল সময়টা যাচ্ছে বা এই অস্থিতিশীল পরিবেশটা যাচ্ছে, এই পরিবেশটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করেছেন। শুধুমাত্র গোপালগঞ্জ থেকে নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই অদ্ভুত ঘটনা ঘটেছে, যেন পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ কোনোভাবেই তাদের এই পতন মেনে নিতে পারছে না। আবার যে সরকার ক্ষমতায় আছে তারাও বেসামাল অবস্থা আছে, কন্ট্রোলিং নাই। কিন্তু ছাত্ররা সমন্বয়কদের পাত্তাই দিচ্ছেন। আপনি দেখবেন এখন যদি সমন্বয়করা ডাক দেয়, আপনি 1000 মানুষও পাবেন না আওয়ামী লীগ ইস্যু ছাড়া। আওয়ামী লীগ ইস্যুতে তারা বিভক্ত হবে না, কিন্তু এর বাহিরে ব্যক্তি স্বার্থে আপনি ডাক দিতে বলেন যে সৌরদী কলেজের বিরুদ্ধে আমরা একটা মিছিল দিব, আসেন, 100 পোলাপাইন পাবেন না বিরোধী দলের কলেজ ছাড়া। তো তারা তাদের জনপ্রিয়তা হারিয়েছে, রাজনৈতিক দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে, সামনে বিভিন্ন অ্যাক্টিভিটিস আসছে, মানুষের মধ্যে ভেদাভেদ হয়ে গেছে। বিএনপি একদিকে হাঁটতেছে, জামাত আরেকদিকে জাতীয় বাড়ি প্রটেস্টের চেষ্টা করছে। আওয়ামী লীগও ভাবতেছে আমাদেরকে যেমন ষড়যন্ত্র করে তোমরা, বারবার আমরা বলছিলাম যে ছাত্রদেরকে সামনে দিয়ে পিছন থেকে একটা চক্র তারাই কাজ করছে। পরে দেখা গেল যে জামাত এখানে স্পষ্ট শক্তভাবে কানেক্টেড। বিএনপি বলতেছে ভাই আমাদের তো 150 মারা গেছে। তা আওয়ামী লীগ ভাবতেছে পলিটিক্যালি যেহেতু খেলছো তোমরা, তো আমরাও পলিটিক্যালি খেলবো, কারণ সরকারকে এই যে সিচুয়েশনগুলো ফেস করতে হয় রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ থাকে, আর এটা ফেস করা কত কষ্টকর। পুলিশকে পাওয়ার দিতে হয়, পাওয়ার না বাংলাদেশে কেন হঠাৎ করে হিন্দুদের উপরে এই 5 তারিখের পর থেকে কেন হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে ফিজিক্যালি পিটানো হচ্ছে, মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, কেন হচ্ছে আর উদ্দেশ্য কি, কারা এগুলো করছে? সো বেসিক্যালি এই 5 তারিখের পর থেকে 5 তারিখে এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমে, একটি ইসলামিক জঙ্গি বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু ঘটনার প্রেক্ষিতে সেটা 100% এরা ইসলামিক বিপ্লবী রাষ্ট্র গঠন করতে পারে নাই। সো এখন ওরা যেটা চাচ্ছে যে সেটা হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ, বেসিক্যালি এই 3 জনের নেতৃত্বে ওরা যেটা চাচ্ছে যে ইউনূসকে সামনে রেখে একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। সো এখন ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে জঙ্গি আসিফ, মাহমুদ এবং নাহিদরা আছেন এবং তাদের গুরু ফ্যাসিস্ট ইউনূস, ওনারা মনে করছেন যে হিন্দুরা হচ্ছে, বাংলাদেশের হিন্দুরা হচ্ছে এই প্রজেক্টটি, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে প্রধান বাধা এবং অন্তরায়। বিকজ বাংলাদেশে প্রায় মোর অর লেস অলমোস্ট 9 to 10% হিন্দু বসবাস করে, সংখ্যালঘু বসবাস করে। এখন এত বড় একটি জনগোষ্ঠীকে বাংলাদেশে রেখে কখনই একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেমন পাকিস্তান, আফগানিস্তান, এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওরা বেসিক্যালি চাচ্ছে যে আফগানিস্তানের মতো একটি বিপ্লবী ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তালেবানদের মতো। কিন্তু এত বড় একটি হিন্দুদেরকে, সংখ্যালঘু সম্প্রদায়কে রেখে এটা সম্ভব? এটা সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হচ্ছে যে টার্গেট করে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্বিচারে আক্রমণ করতে চায়, তাদের বাড়িঘর দখল করতে চায়, তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায় এবং ধীরে ধীরে তাদের উপর প্রেসার ক্রিয়েট করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন এই হিন্দুরা যেন বাংলাদেশ থেকে পালিয়ে, যেমন 71-এর মুক্তিযুদ্ধের পরে অনেক হিন্দু, কিন্তু একটা বিশাল অংশের হিন্দু কিন্তু ভারতে চলে গিয়েছে। সো এখন এদের মূল টার্গেট হচ্ছে যে ওরা যে ইসলামিক জঙ্গি রাষ্ট্র, বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, সেই জন্য ওদের এই হিন্দুদেরকে রেখে এরা কখনোই এটি করতে পারবে না, সম্ভব হবে না। এই জন্য এদের মূল টার্গেট হচ্ছে যদি হিন্দুদেরকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে তৈরি করে, একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে
যদি মুসলমানদেরকে, সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে দেওয়া যায়, সাধারণ মুসলমানদেরকে যদি উস্কে দেওয়া যায়, তাহলে এই ইসলামিক জঙ্গি বিপ্লবী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। কারণ 90% মুসলমান যদি 10% মুসলমানের উপর আক্রমণ করে, তারা কখনো টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে এদের আসিফ নাহিদ মাহফুজ যে এদের মূল টার্গেট। এখন এই টার্গেটটি পূরণ করার জন্য এরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, এবং অলরেডি মাহফুজ বলে দিয়েছে যে একটি সশস্ত্র, নাহিদও বলে দিয়েছে যে একটি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি করতে হবে, সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তার মানে হচ্ছে ওরা বাংলাদেশে আর কোনো হিন্দু রাখতে চায় না, বাংলাদেশে হিন্দু রেখে ওদের যে ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র সেটা করা সম্ভব হবে না। এই জন্য এরা যে কাজটি করবে সেটি হচ্ছে যে ওদের কিছু পলিসি আছে, সে পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে এই ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস একটি বড় ভূমিকা পালন করেছে। সেই ভূমিকাটা হচ্ছে যে শুধু এই বাংলাদেশে যে 5 আগস্ট যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু আপনি একটি জিনিস দেখবেন যে কাউকে যদি পুলিশ যদি কাউকে আঘাত করেছে বা ছড়াগুলি ছুড়েছে, তা সে কিন্তু পালিয়ে যায়নি, সে বরং উল্টা আঘাত করতে এসেছে। তার মানে হচ্ছে যে 5 আগস্টে যে সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরে যে পানি সরবরাহ করা হয়েছিল, যে মুগ্ধ নামে ছেলেটা যে পানি সরবরাহ করেছে, তাকে বেসিক্যালি লাইমলাইটে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে লাইমলাইটে আনা হয়েছে। এই পানির মধ্যে বেসিক্যালি এই পানিটা হচ্ছে ইসরায়েল থেকে একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল বা এটাকে মেডিসিন বলতে পারেন, সেটা মিশানো একটা পানি। যে পানিটা মনে করেন যে আপনার ধরেন আপনি যখন অপারেশন করা হয় আপনাকে বা কোনো রোগীকে যখন অপারেশন করা হয়, তাকে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। দেখবেন যে অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কিন্তু সে অচেতন হয়ে পড়ে, তারপরে আপনি তাকে পুরো বডি কেটে ফেলেন, কি কেটে ফেলেন সে কিন্তু টের পাবে না। একটা ওষুধের, বিন্দুমাত্র ওষুধের কি পাওয়ারফুল দেখেন। তারপর আরেকটা জিনিস যদি দেখেন যে করোনার ভ্যাকসিন, এই যে করোনার ভ্যাকসিন দেওয়া হলো, সেই করোনার ভ্যাকসিন কিন্তু আপনি দেখবেন যে এটার স্থায়িত্বকাল কিন্তু অনেক লম্বা, যে করোনাকে এটা প্রতিরোধ করতে সক্ষম হয়। এরকম পানি তো এরকম একটি মেডিসিন কেমিক্যাল মিশানো হয়েছে, যার ফলে এটা আপনাকে উত্তেজিত করে তুলবে, এটা আপনাকে মনের মধ্যে এমন একটি ভাব, মন এবং চিন্তার মধ্যে এমন একটি ভাব তৈরি করবে যে আপনি আন্দোলন করতে চাবেন, আপনি ঝগড়া করতে চাবেন, আপনি মারামারি করতে চাবেন, আপনি বিপ্লব করতে চাবেন, এরকম একটা ভাব তৈরি হবে মনের মধ্যে। যেমন অ্যালকোহল খেলে মানুষের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয়, এরকম একটা ভাব তৈরি করা হবে। আর এই বিষয়টি বেসিক্যালি সুৎখোর মহাজন ইউনূস ইসরায়েলকে যে বিশাল পরিমাণে একটা ডোনেশন দিয়েছিল, সেই ডোনেশনের প্রতিদানে তাকে সেই পানিটি, কেমিক্যাল যুক্ত পানিটি সরবরাহ করা হয়েছে, এবং সেই পানিটি আন্দোলনের সময় সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে সেটি দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার এই ছাত্রদেরকে কোনোভাবেই থামানো সম্ভব হবে না। যারা এই পানি পান করেছে তারা কোনোভাবেই থামবে না। তাদের ভিতরে একটি, তাদের মগজ দোলাই করবে, তাদের ভিতরে একটি চিন্তা দেওয়া হবে যে বাংলাদেশে হিন্দুরা মুসলিমদের প্রতিদ্বন্দ্বী, এই হিন্দুদের রেখে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়। তখন ওরা সব হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই যে তাদের ভিতরে একটা কেমিক্যাল আছে, তাদের ভিতরে একটা মেডিসিন আছে, সেটা কাজ করবে এবং তারা হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং পরিকল্পিতভাবে দেখবেন যে এই যে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করছে, এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটির সাথে মারামারি করছে। এই যে একটা গৃহযুদ্ধ, একজন আরেকজনের সাথে গৃহযুদ্ধ, মানে কি এক গৃহ আরেক গৃহের সাথে যুদ্ধ করা। এই যে যুদ্ধগুলো শুরু হয়েছে, তার মানে বাংলাদেশের অবস্থা আজকে কোথায়? তার মানে এটি কখনো থামানো যাবে না। ওদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে এই ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশে ওরা কোনো হিন্দু রাখবে না, হিন্দুদেরকে তাদের দল সম্পদ সব লুটে নিয়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাথে থেকে কাজ করছে জামাত এবং অন্যান্য আরো দু একটা ইসলামিক জঙ্গি সংগঠন। জামাত হচ্ছে এখানে মূল ভূমিকা পালন করতেছে। জামাত চাচ্ছে যে কোনোভাবেই, এখানে জামাতের শত্রু কিন্তু শুধু আওয়ামী লীগ না, জামাতের শত্রু বিএনপিও। জামাত কোনোভাবেই চাচ্ছে না যে বিএনপিও ক্ষমতা আসুক। জামাত চাচ্ছে যে বাংলাদেশে তাদেরকে দিয়ে একটি ইসলামিক, তাদের মাধ্যমে একটি জোট করে ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে।
আর সেজন্য জামাত যদি এই কাজটি এখন করতে পারে টেকনিক্যালি, কারণ বাংলাদেশের কোনো হিন্দু তো জামাত ইসলাম করবে না। আপনারা চিন্তাটা দেখেন, ওদের চিন্তা হচ্ছে বাংলাদেশের কোনো হিন্দু কখনো জামাত করবে না। তো জামাত শিবির যদি না করে, তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে এই দেশে রেখে জামাত ইসলামী কিভাবে দেশের জঙ্গি রাষ্ট্র, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে? ইটস আ বিগ প্রবলেম। সো এই জন্য ওরা চাচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ এই জঙ্গিদেরকে সামনে রেখে ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হিন্দুদেরকে গণহারে হত্যা করে হিন্দুদের যত সম্পত্তি আছে সব লুটপাট করে এদেশ থেকে ওদেরকে বিতাড়িত করে দিয়ে একটি ইসলামিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই জন্য বাংলাদেশে কত মানুষের প্রাণ যাবে, কি হবে, একমাত্র সৃষ্টিকর্তা জানে। আসুন আমরা এখন এই মুহূর্তে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে একমাত্র প্রার্থনা করতে পারি, আল্লাহ তুমি আমাদের সকল মানুষকে বাঁচাও, তাদেরকে বাঁচাও। অথবা আরেকটা কাজ করতে পারি, যদি এটি না করতে পারি আরেকটা কাজ করতে পারি, এটার সাথে সাথে আরেকটা কাজ করতে পারি, যে সেটি হচ্ছে সকলকে, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে, প্রগতিশীল চিন্তা চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার সকল পক্ষকে একসাথে হয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে, নেমে এই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে। আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন, সেটি সবচেয়ে এই দেশটাকে রক্ষা করতে হলে, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই শেখ হাসিনার মতো এরকম একটা বলিষ্ঠ নেতৃত্ব হাতে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। নয়তো কোনোভাবে এই জঙ্গিবাদকে নির্মূল করা বাংলাদেশ থেকে সম্ভব হবে না। আপনারা দেখেছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য কাজ করেছে, সেই জঙ্গিরা আজকে আবার প্রথম আলো এবং ডেইলি স্টারকে কিন্তু নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে, তাদের পার্টি অফিসে, তাদের কার্যালয়ে যে আন্দোলন করছে এবং অন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রথম আলো কার্যালয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এরা কমপ্লিটলি একটা ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। সেই জন্য কোনোভাবেই প্রগতিশীল বাংলাদেশে নারীদেরকে আমি একটা কথা বলবো, এদেশের নারী সমাজ, আমার বোনদেরকে একটি কথা বলবো, আমার মাদেরকে একটি কথা বলবো, আপনারা যে এই সমন্বয়কারীদের দ্বারা, এই আসিফ, নাহিদ, মাহফুজদের দ্বারা কত বড় প্রতারণার শিকার হয়েছেন, কিভাবে প্রতারিত হয়েছেন, আপনাদের নিজেদের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, আপনাদের পরিবারের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, আপনার সন্তানের, আপনার মেয়ের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, সেটি হারে হারে একদিন টের পাবেন। যদি শেখ হাসিনা এই দেশের আবার প্রধানমন্ত্রী না হয়, হারে হারে টের পাবেন। কিভাবে টের পাবেন জানেন? যখন এদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব প্রতিষ্ঠিত করতে যাবে, তখন ওরা বাংলাদেশে ওদের মূল টার্গেট হচ্ছে, আপনার মেয়েকে তো আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে দিতে পারবেন না, আপনার মেয়েকে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে দিতে পারবেন না, বোরখা ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না, আপনার মেয়েদেরকে আফগানিস্তানের মতো ঘরে রাখা হবে, হাত মৌজা পড়ানো হবে। আপনারা যে চাকরি করতেন শেখ হাসিনার আমলে, যে কোঠা ছিল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, ব্যাংক, বিমা, এভরি সেক্টরে মেয়েদের কি একটা প্রাধান্য ছিল। আপনারা কত সুন্দরভাবে চাকরি করতেন, জীবন ধারণ করতেন, পরিবারকে কন্ট্রিবিউশন করতেন, দেশকে কন্ট্রিবিউশন করতেন। এরা আজকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনাদের গলার মধ্যে আপনাদেরকে হত্যা করা হবে, আপনাদের গলার চিপে ধরা হবে, আপনাদেরকে ইসলামী আইনে আপনাদেরকে দৌড়া মারা হবে। আপনারা আপনাদের কপাল নিজেরা পুড়েছেন। আপনারা আপনাদের কপালে, বাংলা ভাষায় যে আমরা আমাদের এলাকার ভাষায় যেটা বলে লড়া দশা, সেটা আপনারা ডেকে এনেছেন। যদি বাঁচতে চান, আপনার পরিবারকে বাঁচাতে চান, আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, এখনই রাজপথে নেমে পড়ুন। এই জঙ্গি অপতৎপরতাকে রুখে দিয়ে শেখ হাসিনার যে সরকার, সেটা একটা সাংবিধানিক বৈধ সরকার। সেই সরকার যখন আসবে তখনই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। এছাড়া আর কোনো বিকল্প নাই দেশকে শান্তি রাখা, আপনার পরিবারকে শান্তি রাখা, আপনাকে শান্তি। আপনারা তো দেখলেন সাধারণ মানুষরা কি করতেছে, রাজপথের মধ্যে অনেক আন্দোলন করতেছে এবং এইসব দেখে অনেকে বলতেছে তারা নাকি আওয়ামী লীগের লোক, অনেকে বলতেছে তারা ভারতের লোক। দর্শক শ্রোতা, এইসব দেখে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা কাকে দোষারোপ করতেছেন? আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।